ধন্যবাদ। আচ্ছা, গল্পটা মনে পড়ল যে একজন বেশ বয়স্ক ভদ্রমহিলার সাথে আমার একটু কথোপকথন হচ্ছিল। আমরা দুজনেই আমরা হজে গিয়েছি। তো ভদ্রমহিলা বয়স্ক এবং আমার সাথে মেয়ের মতো করে গল্প করছেন। তো সেই সময় উনি আমাকে বলছেন যে আ উনার মেয়ে উনাকে বলেছে যে, আ "মা তুমি তো এখন আমার বাচ্চাটা রাখো। আমি একটু কাজ করব, চাকরিটা কন্টিনিউ করব।" তো তখন মা বলল যে, "আমি আমার মেয়েকে বলেছি যে, 'দেখো তোমাকে নিয়ে কিন্তু আমার যখন তোমাকে একটু সময় দেওয়ার দরকার ছিল, দিয়ে একটু গ্যাপ নিয়ে আবার চাকরিতে ফিরে গেছি। এখন আমার কিন্তু আমার যে বৃদ্ধ সময়ের যে ছুটিটা বা সময়টা, এইটা তো আমি নষ্ট করতে চাই না। তো কাজেই তোমাকে এখন আ ছুটিতেই থাকতে হবে। যখন তোমার বাচ্চাটা একটু বড় হবে, তখন তুমি আবার চাকরি শুরু করবে।" তো আমার কাছে মনে হয়েছে যে এত বোল্ড মহিলা তো আমি আগে কখনো দেখি নাই। যে নিজের মেয়েকে মুখের উপরে না করে দেয়া। সাধারণত নাতি-নাতনি তো খুব একটা প্যাশনের জায়গা। মেয়ে নিজের ছেলে-মেয়েদের চাইতে। তো এই হিসাবটা তো আসলে সত্যি কথা বলতে আম খুবই পরিষ্কার যে আমরা আসলে সবাই নিজেদের জায়গা একটা করতে চাচ্ছি। সবাই চাই একটা করে জায়গা। মানে এটা এমন একটা হয়ে গেছে যে সবার একটা নিজস্ব ভূমি লাগবে এবং এইটুকু আমার, ওইটুকু আমার, এর মধ্যে একটা ব্যারিয়ার টানো মানে লক্ষ্মণ রেখা টানতে, টানতেই আমাদের জীবন শেষ হয়ে গেল। তো এত রেখার কি খুব প্রয়োজন আছে কিনা? আর ইন্ডিভিজুয়াল হিউম্যান দেয়ার পার্সোনালিটি আমরা এখানে শুধু বাইনারি হিসাব করছি, নন বাইনারি পিপল আর অলসো দেয়ার, রাইট? সো দেয়ার আর ভ্যারিয়েশনস whoever আর ট্রান্স অর নট সেটাও কিন্তু ম্যাটার করে, তাই না? তো এই যে দিন শেষে প্রত্যেকেই মানুষ। কারো কোনো কিছু ক্ষমতা আছে, ঈশ্বরগত প্রদত্ত, কারো কিছু ক্ষমতা নেই। ব্যাস হয়ে গেল। আ ছে একটু আগে ভাইয়া মোজাফফর ভাই যেটা বলছিলেন যে পুরো রাস্তাটাই ছেলেদের বাংলাদেশে। তো মেয়েদের পুরো রাস্তাটা নাই হলো। ঠিক আছে? তো এই ভ্যারিয়েশনস গুলো তো আছে। থাকুক। কিন্তু এবং আ এর পাশাপাশি এই 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 বিবাদে না জড়িয়ে বিভেদটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে সেটাকে আমি মনে করি তর্ক করাটা একটা হচ্ছে অনর্থক। বরং আমার 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 যে সুযোগ সেটাকে আমি যতখানি পারি কাজে লাগাবো। আরেকজন যে জায়গায় সে তার জায়গায় থেকে খুব ওই জায়গা থেকে অতটুকুনি সুযোগ কাজে লাগাবে। সুযোগ ওই হ্যাঁ, এক এক না এক্সিস্টিং সুযোগ না আমাদের আমরা না চ্যালেঞ্জটা আসলে হয় কি যে যেমন ধরেন এখন হুট করে যদি কেউ বলে যেমন আপনারা সিনেমাটা দেখেছেন যে ওখানে জিজ্ঞেস করা হয় আগন্তুকে যে আধুনিকতা কি বা সভ্যতা কি? তো এখন সভ্যতার সংজ্ঞা সে সময়ও ছিল না, সভ্যতার সংজ্ঞা কি এখনো আছে? এখন এই সময়ে বসে আমরা আমরা ভাবছি যে নারী পেশাজীবীদের ভবিষ্যৎ কি? এখন এত আধুনিক হওয়ার পরে আমাদের কি ঠেকা পড়েছিল এই বিষয়টা নিয়ে ভাবার? তার মানে হচ্ছে যে আমরা আসলে মূল জায়গাটায় নাই। অনেক কিছু গন্ডগোল আছে। তো সেটা আমি একা বললেও হবে না, পুরুষ আমার কাছে এগিয়ে আসলেও হবে না, সমাজ দিয়ে দিলেও হবে না। মূল জিনিসটা হচ্ছে যে আমি একমত যে সবাইকে একসঙ্গে একটা পয়েন্টে আসতে হবে। এক পয়েন্টে আসতে হবে এবং ওই বিবাদটা নিয়ে শুধু টানাটানি করা যাবে না। না ঠিক আছে, ওকে, ওকে। আমি আমি আ হ্যাঁ, আমি আমি দিব। আমি আবার আবার আ আমি আবার পুরুষ ছেলেদের কাছে আসবো। আমি একটু ছোট্ট আমার নিজে ২ টা কথা বলে শেষ করি একটু আগে। তারপরে আমি অর্পাকে ডাকবো, তারপর অপিকে ডাকবো। আর কি এখানে বলতে চায়? না হ্যাঁ, আসবে, অবশ্যই আসবে। কিন্তু ছেলেরা বলবে সবার শেষে। আমাদের কলিগদের মধ্যে আমি অর্পাকে সবাইকে ডাকবো। তারপরে আর কে বলতে বলে ফেলো একবারে। কথা কিন্তু কেউ বলতে দিবে না। এই সুযোগ কিন্তু ছেড়ো না, হ্যাঁ? কারণ আমি একটু ১ম এ বলি, সেটা হচ্ছে যে আমি কেন এই উদ্যোগটা নিলাম? আমি সত্যি কথা বলি। ওরাও ১ম এ কি আমাকে উৎসাহ দিয়েছে? না। কারণ আমি অনেকদিন থেকে এটা ট্রাই করছি। আজকে থেকে না, বহুদিন থেকে। আমার একটা কারণ আছে। কারণটা কি আমার কাছে মনে হচ্ছে ডিজাইনের সময় ডেস্কের যে মনোনিবেশ করার কথা এটা ছেলেরা পারে না। সোজা সাপটা কথা, হ্যাঁ? এটা অনেকভাবে চেষ্টা করে আমি প্রায় ৩০ বছর ধরে কাজ করছি। তালি দিয়ে হবে না লাভ। বেশি দিন তালি দিতে পারবা না তো, হ্যাঁ? সো এখানে ওই বললাম যে যেটা হয় যে আসলে যে করতে চায় কাজটা আমার যেমন আমি কারো নাম মেনশন করতে চাই না। যেমন অনেক মানে এখানে শুধু মেরিনা এখন অনেক বড় স্টার হয়ে গেছে। আদারওয়াইজ যারা কাজ করেছে আগে আমি দেখি যে সবাই কোনো একটা অদ্ভুত সব এক্সকিউজ দিয়ে আসে। তো এখানে আমি আমার দিকে বললাম যে আমাকে অনেকে অভিযোগ করত ১ম এ যে আমি কেন করতে যাই? হয়তো আমার নিজের মেয়েদের প্রতি ইন্টারেস্ট আছে সেটা হইতে পারে ১ নাম্বার। ২ নাম্বার বলল যে
আর কি কারণ হতে পারে আপনার? আমার মেয়ে হওয়ার পর নিশ্চয়ই তাহলে ওর ভবিষ্যতের জন্য মেয়েদের সাথে কাজ করা শুরু করছে না। তবে জানতাম না, হ্যাঁ? আমার যেটা মনে হয় কি যে এথিক্যালি এখন পর্যন্ত ছেলেদের চাইতে, এটা কম্পেয়ার করেই বলতেছি আমি, আমার অভিজ্ঞতা থেকে বলছি যে এথিক্যালি মেয়েরা ছেলের যে একটু উপরে আছে। এই চুরি বাটপাড়িটা একটু কম করে, এক। এটা মিথ্যা কথা হয়তো বলে কিন্তু হ্যাঁ, মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, হ্যাঁ। সো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে প্রফেশনালি এরা অনেক বেশি ঠান্ডা মাথায় একটা ভবিষ্যৎ দেখার চেষ্টা হয়তো করলেও করতে পারে। আমি সারা পৃথিবী থেকে বাংলাদেশ তো আলাদা, এটা তো সত্যি কথা। আমরা আমরা আসলেই একটা অদ্ভুত একটা জাতি, এটা অস্বীকার করার কিছু নেই। তা আমি মনে করি যে আমরা যদি আজকের এই আলোচনাটা আরো হয়তো আধা ঘন্টা 40 মিনিটে শেষ হবে, আমরা এইভাবে যদি বলি ইন্ডিভিজুয়ালি যারা যারা বলতে চাই আমরা তাদেরকে ইন্টারাপ্ট না করি আর। আজকের টপিকটা মেইনলি আসলো হচ্ছে গিয়ে মানে এটা নিয়ে আসলে যতই কথা বলা হোক তারপর এইটা সিস্টেমে কিন্তু একটা প্রবলেম থেকে যাচ্ছে, সেই জন্যই আর কি এই টপিকটা উঠেছে। নাহলে তো মানে আমাদের যদি এই প্রবলেমটা কখনো না থাকতো, না না সিস্টেম আর্কিটেক্টের না, ও সিস্টেমের কথা বলছি, যে এই প্রবলেমটা মানে এটা যদি প্রবলেম হিসেবে না থাকতো তাহলে তো আসলে এই বিষয় নিয়ে কখনো আলোচনা করা লাগতো না। সেটার জন্যই আসলে আজকে এই আলোচনাটার মানে শুরুটা হচ্ছে আর কি ওই জায়গা থেকে, যে যেহেতু একটা জায়গায় আমাদের সমস্যাটা থেকে যাচ্ছে সেজন্যই আমরা আজকে আলোচনাটা করছি। মানে টপিকটা ভালো ছিল, ক্লিশে কেন বললাম আলোচনাটা সেটা এই কারণে বলি যে কেউ এই আলোচনার মধ্যে গেলেন না যে বিষয়টা আসলে রাজনীতির। তো রাজনীতির মানে হচ্ছে যে এই সামাজিক লিডারশিপটা কার হাতে আছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তো সামাজিক লিডারশিপটা ধর্ম লোকাচারের মধ্যে যখন ধর্ম ঢুকে পড়েছে, একদিকে ধর্ম ছিল একদিকে সংস্কৃতি ছিল, হ্যাঁ, সংস্কৃতিকে ছাপিয়ে যখন ধর্ম ঢুকে পড়লো তখন হচ্ছে সমাজের কর্তৃত্বটা পুরুষরা নিয়ে নিল, তার আগে মেয়েদের হাতেই ছিল। কারণ উৎপাদন সম্পর্কে সে টপে ছিল, অ্যাটলিস্ট যতক্ষণ কৃষি সমাজ ছিল তার অংশগ্রহণ সবচেয়ে বড় ছিল। তো এইটা আসলে রাজনৈতিক, সেটা হচ্ছে যে রাজনীতিতে কর্তৃত্ব ছিল। আমি একদম বলছি কর্তৃত্ব ছিল, কারণ সেটা আরবান সোসাইটি না। হ্যাঁ, তো হ্যাঁ 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 একদম ধান ভাঙা থেকে শুরু করে ইয়ে পর্যন্ত, ব্যবস্থাপনা পর্যন্ত। তো ওই ব্যবস্থাপনার কর্তৃত্বের কারণেই হচ্ছে তার হাতে কর্তৃত্বটা ছিল। তো এখন দ্বিতীয় বিষয়টা হলো কেন বললাম রাজনৈতিক, এটা হচ্ছে যদি রাজনৈতিক নেতৃত্বে মেয়েরা না যেতে পারে তাহলে মেয়েদের কোনো সমাধান নেই, একেবারেই কোনো সমাধান নেই। সুতরাং তার রাজনৈতিক নেতৃত্বে যেতে হবে। এবং আমাদের যদি সংবিধানটা আমরা খেয়াল করি, আমাদের দেশের সংবিধান, তাহলে হচ্ছে সেখানে একটা সম অধিকারের প্রশ্ন আছে। হ্যাঁ, মানে সাংবিধানিকভাবে বলা আছে যে শ্রেণী, তারপরে ধর্ম, লিঙ্গ নির্বিশেষে হচ্ছে সেটার একটা সমাধিকার আছে। কিন্তু যেটা নাই সেটা হচ্ছে ওই যে একটা সাংবিধানিক আইন, সেটার সঙ্গে যে প্রায়োগিক আইন, সেই প্রায়োগিক আইনের অধিকারের জন্যে কেউ লড়াইটা করে না। হ্যাঁ, ওই জায়গা থেকে লড়াইটা আসলে শুরু হওয়া দরকার। আসসালামু আলাইকুম, আমি শারমিন আফরোজ অনন্যা, আর্কিটেক্ট, কোঅর্ডিনেটর, সিস্টেম আর্কিটেক্টস। তো আমি হচ্ছে কিছু খণ্ড খণ্ড চিত্র এতক্ষণ ধরে কথাগুলো শুনছিলাম। তো প্রথমত স্যার যেটা বললেন যে আমাদের দুজন সহকর্মী যারা চলে গেছেন হচ্ছে তাদের মাকে দেখতে হবে বা মায়ের সেবা করার জন্য, একটা পারিবারিক একটা বিষয়। সেকেন্ড বিষয়টা হচ্ছে যে অপি আপু বলছিলেন যে আমাদের পরিবার থেকে আমরা না চাইলেও অনেক কিছু আসছে, যেমন আমার পরিবারও আমাকে অনেক ফ্রিডম দেয় দেখেই আমি হচ্ছে চাকরি করছি, আমি চিরাং চুয়েটে পড়তে চলে গেছি, আমি যখন যেটা চেয়েছি আমি করতে পেরেছি। কিন্তু তারপরও কিছু জিনিস আছে, যেমন আমার ফ্যামিলি থেকে হয়তো বা আসে তুমি এতটার পরে হয়তো বাইরে যাবা না, এই টাইমের মধ্যে তুমি আসতে হবে, এই টাইমের মধ্যে হয়তো বা তোমার এই কাজটা করতে হবে, বয়স তোমার বাড়তেছে কেন বিয়ে করতেছো না, অনেক কোশ্চেন। তো অ্যাজ বিল্ড অনেক কিছু হয়তো আমার মধ্যেও চলে আসতেছে আমার পরিবার থেকে। তো আমার একটা কোশ্চেন, এই বাধাটা এটা কি একটা জেনারেশনাল লুপ? আমরা কি না চাইতেও একটা লুপে পড়ে যাচ্ছি? হয়তোবা আমার মা অনেক কিছু ফেস করেছেন, আমার দাদি ফেস করেছেন, আমি করছি হয়তোবা কম কিন্তু আমিও করছি। আমার পরবর্তী জেনারেশন হয়তো আমার অ্যাজ বিল্ড কোনো কিছু তার মধ্যে চলে আসবে, তারও একটা বাধা আসবে। তো আমরা কি এই জেনারেশনের লুপ থেকে বের হতে পারছি না? আমরা নারীরা আমরা কি এই লুপে আটকা পড়ে যাচ্ছি? হয়তোবা মানে এটা আসলে আমরা কিভাবে ব্রেক করব এই লুপটা থেকে?
কিভাবে ব্রেক করা যায়? তো এটা আমার একটা কোশ্চেন রয়ে থাকবে। প্রথম কথা হচ্ছে যে মানে আমি সাহিত্যের ভক্ত আর কি, আমি সেখান থেকে একটু বোঝার চেষ্টা করি যে নারীদের সমস্যা এইটা পুরুষদের কাছে কিভাবে যাবে। অপিয়াপা বললেন যে অপিয়াপা চাইতে পারেন না, এটা তিনি তার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলেছেন। এইটা তো সত্যি যে বিবর্তনগতভাবে নারী এবং পুরুষের মানসিকতা আলাদা। আপনি ঝগড়ার সময় যখন একটা পুরুষ কথা বলে এবং একটা নারী কথা বলে, আপনি কিন্তু কথা শুনে বুঝতে পারবেন দুইজনের কথাবার্তার টোন কিন্তু একরকম থাকে না। আমি বলতে চাচ্ছি যে সাইকোলজিস্টরা এটা খুব ভালো মতো বলতে পারবে যে একই পরিস্থিতিতে নারী এবং পুরুষ তারা পুরোপুরি আলাদাভাবে ভাব প্রকাশ করে। তো নারীকে বোঝা পুরুষের জন্য আসলেই সমস্যার। এখন তো ওই সাহিত্য পড়তে গিয়ে আমি এক জায়গায় কোথাও পড়েছিলাম, এটা আমার ঠিক স্পষ্ট খেয়াল নাই, যে নারীদেরকে বোঝা যাবে হচ্ছে নারীদের লেখা পড়লে। একজন নারী লেখক যখন লেখেন, আপনি তার লেখা পড়লে বুঝতে পারবেন নারীরা কিভাবে ভাবে। তাহলে আমি এটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কারণ নারীরা যেভাবে নারীকে বোঝাতে পারবে সেভাবে পুরুষ পারবে না বিবর্তনগতভাবে। একটা মানে অপিয়াপার বক্তব্যটা আমি একটু জোর দিব, কারণ উনি একটা খুব ইন্টারেস্টিং শব্দ বলেছেন, বায়োলজিক্যাল ক্লক। আমি এখন একজন নারী লেখককে রেফার করছি, তিনি হচ্ছেন এলিফ শাফাক। তার একটা বই আছে, সেটার নাম হচ্ছে ব্ল্যাক মিল্ক। তিনি যখন মা হয়েছেন, তিনি মা হওয়ার পরে তখন স্বাভাবিকভাবে নারীদের ভিতর তখন নানা রকম হরমোনাল পরিবর্তন আসে, জৈবিক অনেক রকম পরিবর্তন চলে। ওই সময় তিনি বইটা লিখেছেন। সেইখানে তিনি বলেছেন যে তিনি ওই সময়টাতে তার ভেতরে অন্তত 5টা সত্তা টের পান। একটা হচ্ছে যে খুবই মানে দুনিয়া সম্পর্কে কিছুই না জানা কিশোরী, ও মাই গড এটা কেন এভাবে হচ্ছে। খুবই ফ্লার্টি একজন নারী যার প্রেম করতে ইচ্ছা করে। একজন অভিযানপ্রিয় রাঁধুনি যার রান্না নিয়ে অনেক রকম টেস্ট করতে ইচ্ছা করে, অনেক রকম স্বাদ তৈরি করতে ইচ্ছা করে। সাবধানী একজন মা। এবং শেষটা হচ্ছে যে সে একজন নার্ড, পড়ুয়া, সে সব কিছুকে ওইভাবে দেখতেছে যে কিভাবে লেখার উপকরণ জোগাড় করবে। এখন শেষটাকে যদি আপনি সরিয়ে নেন, মানে লেখক, কাজেই শেষ অংশটা আমরা হয়তো তার লেখক সত্তা বলে ধরে নিতে পারি। তার মানে হচ্ছে স্বাভাবিকভাবেই নারীর ভিতরে এই 5টা সত্তা থাকে যখন সে মা হয়, কিন্তু পুরুষের ভিতরে আপনি কখনোই এতগুলো সত্তা পাবেন না। পুরুষ একটা মাত্রার, মোটা দেখে হয়তো কখনো সে 2টো মাত্রার হতে পারে, কিন্তু নারী সবসময় 4টা থেকে 5টা মাত্রা ধারণ করে। আমরা যখন আজকের শিরোনামটা নিয়ে কথা বলছি কর্মজীবী নারীর ভবিষ্যৎ কি, কিন্তু খেয়াল করলে দেখবেন হ্যাঁ পেশাজীবী নারী, কিন্তু খেয়াল করলে দেখবেন সবার কথাবার্তা ঘুরে ফিরে কিন্তু নারীকে 5টা মাত্রা নিয়ে দেখেছে, নারী নিয়ে কথা বলেছে। কারণ নারীকে আসলে আলাদা করা কঠিন। নারী একের ভিতরে অনেক কিছু ধরে যেটা পুরুষ সাধারণভাবে ধরে না। এটা নিয়ে অনেক, আমি জানি এটা নিয়ে অনেক তর্ক করার জায়গা আছে। আমি ব্যাপারটাকে বলতে পারি যে ক্রিকেট খেলায় ডানহাতি বামহাতি ব্যাটসম্যানের মতো। বামহাতি ব্যাটসম্যানেরটা যেহেতু সে সংখ্যায় কম, আমাদের চোখে পড়ে কম, তার খেলা আমাদের কাছে অন্যরকম লাগে। এখন এই 5টা মাত্রাকে যদি আমরা আলাদা করে মানে আলাদা করে সমাজ, ইকোসিস্টেম, কিছু তার একটা সুন্দর শব্দ বলেছেন, বাস্তুতন্ত্র ট্রিট করতে না পারে, সম্ভবত পেশাজীবী নারীর ভবিষ্যৎ নির্ধারণ করা খুব কঠিন। আমার ধারণা এমনকি সেলিব্রিটি পুরুষদেরকেও এই ঝামেলাটা পোহাতে হয়। কালকে যেমন ইয়র্গেন ক্লপ জার্মানি ফুটবল টিমের কোচ হয়েছেন, আপনারা যারা স্পোর্টস ফ্যান খবরটা তো দেখেছেন। ইয়র্গেন ক্লপ একটা কথা বলেছেন, ভাই আপনাদের যদি আমার কাজ পছন্দ না হয় আমাকে মুখের উপর বলবেন, আমি চলে যাব, বাট ডোন্ট কাম আফটার মাই ফ্যামিলি। আমার ফ্যামিলিকে নিয়ে কোথাও কোনো কিছু বলা যাবে না। সে সাংবাদিকদেরকে প্রথম সংবাদ সম্মেলনে এই কথাটা বলেছে। এখন ইয়র্গেন ক্লপ একজন পুরুষ সেলিব্রিটি, তাকে পরিবারের প্রতি ওই পরিবারকে সে নিজের কাছ থেকে আলাদা করার ওই লাক্সারিটা তার আছে, সে ওই জায়গায় গেছে। তো সম্ভবত আমরা সামগ্রিকভাবে যখন ওই 5টা মাত্রার নারীদেরকে, কর্মজীবী নারীর থেকে তার বাকি 4টা মাত্রাকে আমরা যখন এভাবে আলাদা করতে পারবো না, ততদিন পর্যন্ত মনে হয় এই আলাপগুলো প্রাসঙ্গিক থাকবে। যেদিন সেটা হয়ে যাবে, আমরা আলাদা করতে পারছি যে কর্মজীবী নারীর এইটুকু, আর বাকি 4টা নারী তার নারীত্বের অংশ, তার কর্মজীবী নারীর অংশ না, সম্ভবত কর্মজীবী নারীর পথ চলা একটু মসৃণ হয়ে আসবে। এটাই। থ্যাংক ইউ। কর্মজীবী নারীদের ভবিষ্যৎ নিয়ে কথা বলছি, কিন্তু পেশাজীবী, ঠিক আছে, পেশাজীবী নারীদের যে ভবিষ্যৎ নিয়ে কথা বলছি, তো
সব নারীরাই কি আসলে শেষ পর্যন্ত পেশাজীবী হতে চায় কিনা, কত পার্সেন্ট চায়? একটা বড় অংশ কিন্তু আসলে পুরুষের উপরেই ভর দিয়ে থাকতে চায়, একটা বেশি সংখ্যা পুরুষের উপরে ভর দিয়ে থাকতে চায়, এবং এটাতে কিন্তু ওর আনন্দ ফিল করে, বেটার ফিল করে।